হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদের সঙ্গে একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের অন্তর্গত যে তোমাদের তৃতীয় কবিতা কবি জয় গোস্বামীর নুন কবিতাটি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো এই নুন কবিতার প্রত্যেকটি লাইনের প্রত্যেকটি শব্দের অর্থ আমরা সহজভাবে বুঝে নেব। তো এই কবিতা থেকে তোমাদের 5 নাম্বারের একটি প্রশ্ন আসবে, তোমরা যেটি প্রশ্নটি খুব সহজেই কিন্তু উত্তর করে নিতে পারবে। দেখো, এই নুন কবিতায় একটি নিম্নবিত্ত পরিবারের জীবন সংগ্রামের কাহিনী কিন্তু ফুটে উঠেছে। এই নুন কবিতায় যে নিম্নবিত্ত পরিবারের কাহিনী আছে, সেই পরিবারের দিন কেটে যায় অসুখে এবং ধার দেনাতে। এই দুঃখের মধ্যে দিয়েই তারা কিন্তু তাদের যে জীবন, সেই জীবনকে অতিবাহিত করছে। এবং সঙ্গে সঙ্গে আমরা এই কবিতায় দেখতে পাবো যে সেই নিম্নবিত্ত পরিবারের হাতে যখন রোজগারের কারণে অনেক অর্থ চলে আসে, তারা তাদের মনের আশা আকাঙ্ক্ষা কিভাবে পূর্ণ করে সেটাও কিন্তু আমরা সহজভাবে বুঝে নেব। চলো তাহলে কবিতাটি বুঝে নিই, এবং অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে নেবে। কবিতাটির নাম নুন, কবি জয় গোস্বামীর লেখা এই কবিতাটি। আমরা যদি উৎস দেখে নিই, প্রত্যেককেই কিন্তু মনে রাখতে হবে, প্রত্যেকটি রচনার উৎস অবশ্যই মনে রাখতে হবে। তো এটি হচ্ছে আমাদের যে কাব্যগ্রন্থের অন্তর্গত কবি জয় গোস্বামীর ভূতুম ভগবান এই কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল 1395 বঙ্গাব্দে, এটিও আমরা মনে রাখব। তাহলে দেখো, এই যে নুন কবিতা, এই নুন কবিতাটি হচ্ছে 16টি চরণ বিশিষ্ট, মানে নুন কবিতাতে 16টি লাইন আছে। এটিও মনে রাখবে, পরীক্ষায় 1 নাম্বারের যদি আসে 5 নাম্বারের মধ্যে, তো তোমরা অ্যান্সার করতে পারবে। তো দেখো, আমরা কবিতায় চলে যাই সরাসরি। তো কবিতাতে দেখো, প্রথমে আমরা কি পাচ্ছি যে আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। তো কবি দেখো, এখানে কবি অর্থাৎ এখানে কথক কি বলেছে, তার আগে আমি তোমাদের বলে রাখি, এখানে আমরা দুটো চরিত্রের কথা পাবো। একটা হচ্ছে বাপ আর ছেলে, অর্থাৎ বাবা ছেলের এখানে আমরা কথা পেয়েছি। তো দেখো, এখানে তাহলে আমরা বলতে কাদের? আমরা বলতে এই বাবা ছেলে যারা হলো নিম্নবিত্ত পরিবারের বা নিম্নবিত্ত পরিবারের এক প্রতিনিধি, ঠিক আছে। তো তারা কি বলেছেন, আমরা অল্পতেই খুশি, আমরা সামান্যতেই কিন্তু খুশি, যে আমরা অত্যাধিক কিছু চাই তা চাই না। তাই বলেছেন যে কি হবে দুঃখ করে, যে আমরা যে অল্পতেই খুশি, আমরা বেশি কিছু চাই না, তাই আমাদের দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। তাই আমরা দুঃখ আমরা পেয়ে কি করব? আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। কি বলেছেন, যে সাধারণ ভাত এবং সাধারণ কাপড় দিয়েই আমাদের যে দৈনন্দিন দিন, দৈনন্দিন যে জীবন, সেটা অতিবাহিত হয়ে যায়, মনে রাখতে হবে। তাহলে এখানে দেখো, এখানে ভাত কাপড় বলতে এখানে খাওয়া পরার কথা বলা হয়েছে। ভাত কাপড় বলতে এখানে মনে রাখবে খাওয়া পরার কথা বলা হয়েছে। ওকে, সাধারণ মানে একেবারে নগণ্য, একেবারে সামান্য। এইভাবে আমাদের যে দিন কেটে গেলেই কিন্তু আমরা অত্যন্ত খুশি, তাই আমরা আমাদের দুঃখ নেই। নেক্সট লাইনে আছে দেখো, চলে যাই দিন আমাদের অসুখে ধার দেনাতে, রাত্রিরে দুভাই মিলে টান দিই গঞ্জিকাতে। কি বলেছেন দেখো, বলেছেন আমাদের দিন চলে যায় কিভাবে, স্বল্প আয়ের মধ্য দিয়েই কিন্তু আমাদের দিন, আমাদের জীবন অতিবাহিত হয়ে যায়, এবং আমাদের দিনটি সেই সঙ্গে সঙ্গে অতিবাহিত হয় অসুখ এবং ধার দেনা। অর্থাৎ আমাদের দৈনন্দিন যে জীবন কাটে, শারীরিক অসুস্থতাজনিত কারণ, আমরা অসুস্থভাবে, যেহেতু আমরা দেখো যে 3 বেলা বা 4 বেলা 4 মুঠো খেতে পাই না, তাই আমাদের শরীর দুর্বল হয়ে যায়, আমাদের রোগ আমাদেরকে জড়িয়ে থাকে সব সময়। তাহলে আমরা সর্বদা অসুস্থে দিন কাটে, এবং আমাদের ঋণ জর্জরতায় দিন কাটে, অর্থাৎ ধার দেনা করেই আমাদের কিন্তু দিন অতিবাহিত হয়। এবং কি বলেছেন, রাত্রিরে 2 ভাই মিলে, মনে রাখবে এখানে 2 ভাই মানে একই মায়ের 2 সন্তান নয়, এখানে 2 ভাই মানে বলা হয়েছে বাপ এবং ছেলেকে, ঠিক আছে। এখানে 2 ভাই মানে মনে রাখবে
যে বাপ এবং ছেলেকে বলা হয়েছে, এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। তাছাড়া এখানে আমরা কিন্তু ভুল অ্যান্সার করে দেব, ঠিক আছে। যে আগেকার দিনে বাপ বেটাকে যখন ছেলে বড় হয়ে যায়, তখন বাপের মানে বাবার সমবয়সী হয়ে যায়, তখন বাপ এবং ছেলেকে বা বাবা এবং ছেলেকে দু ভাই বলা হয়, মনে রাখবে। তো এখানে কি বলা হয়েছে তাহলে, যে রাত্রিরে বাবা এবং ছেলে মিলে কি হয়, যেহেতু সমবয়সী হয়ে যায়, তাই তারা দুজনে একসঙ্গে টান দিই মানে হচ্ছে সেবন করি। তোমরা স্ক্রিনে ছবিটিও দেখতে পাবে, যে গঞ্জিকাতে অর্থাৎ গাঁজা, ঠিক আছে, যে গঞ্জিকা, এই যে তোমরা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছ, এই গঞ্জিকাতে কিন্তু টান দেয় এবং তারা সমাজের বা তাদের জীবনের যত দুঃখ কষ্ট সেগুলোকে ভুলে যাওয়ার চেষ্টা করে। দেখো পরবর্তী লাইনে কি বলেছেন, যে সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, এবং বলেছেন বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। কি বলেছেন দেখো, পরিষ্কারভাবে বলেছেন কথক, যে এখানে যে সব দিন হয় না বাজার, তাহলে তাদের যে বাজার, একটি যদি সামান্য নিম্নবিত্ত পরিবারের আমরা দেখি যে তাদের প্রত্যেক দিন যে রোজগার হয় না, তাই তাদের প্রত্যেক দিন যে বাজারও হয় না, এবং যেদিন তাদের অতিরিক্ত মাত্রা ছাড়া মানে হচ্ছে অতিরিক্ত যেদিন রোজগার কোনো কারণে হয়ে যায়, তারা যখন কাজ পায়, সেই শ্রমজীবী দরিদ্র শ্রেণীর মানুষেরা, ঠিক আছে, শ্রমিক শ্রেণীর মানুষেরা যখন অতিরিক্ত কোনো কারণবশত তাদের হাতে অর্থ চলে আসে, তারা তখন আশা আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য বাড়িতে যখন ফিরে আসেন, সেই ধরুন যে জায়গায় তারা কর্মরত ছিলেন, যে জায়গায় তারা কাজ করছিলেন, তো তারা যখন বাড়িতে ফিরে আসেন, তখন যে রাস্তার পাশে যে দোকানগুলো থাকে, সেই দোকান থেকে তারা গোলাপ চারাও কিনে নিয়ে আসে। দেখো, গোলাপ চারাও কিনে নিয়ে আসে। তাহলে এখানে ভালোবাসার প্রতীক হিসেবে কিন্তু গোলাপ চারার প্রসঙ্গ রয়েছে। কিন্তু নিম্নবিত্ত মানুষের ভালোবাসার কোনো মূল্য নেই। দেখো, তারা গোলাপ চারা কিনে নিয়ে এসেছে, কিন্তু পুঁতবো কোথায়? ভাবো তো, গোলাপ চারা তো কিনে নিয়ে এসেছে, কিন্তু গোলাপ চারাটা ফুল ফোটানোর জন্য তো একটা তোমার একটা জমি চাই, তাহলে সেই জমিটাই নেই তাদের। তাই সেই কথক বলেছেন যে কিন্তু পুঁতবো কোথায়, এবং সেই সঙ্গে সঙ্গে এটাও তার মনে সংশয় জেগেছে যে আমরা তো লালন পালন করতে পারবো না এই গোলাপ চারার, তাহলে ফুল কি হবেই তাতে? তাই বলেছেন যে ফুল কি হবেই তাতে। দেখো, এত জিজ্ঞাসা, কিন্তু তারা যদি গোলাপ চারাটা কেনার আগে এত কিছু তাদের মনে প্রশ্ন আসতো, তাহলে হয়তো কিনতো না, তাদের কিছুটা টাকা বেঁচে যেত। তাই এখানে কথক এখানে বলেছেন কিন্তু পুঁতবো কোথায়, ফুল কি হবেই তাতে? যে ফুল হবে তার কোনো তো গ্যারেন্টি নেই, সে অনেক পরের কথা, টান দিই গঞ্জিকাতে। কি বলেছেন, যে ফুল হবে কি হবে না সেটা নিয়ে আমাদের চিন্তা করার কোনো কারণ নেই, সেটা অনেক পরের কথা। ফুল হবে কি হবে না সেটা অনেক ভবিষ্যতের কথা। তাহলে ভবিষ্যতের কথা এত চিন্তা না করে আমরা বাবা এবং ছেলে মিলে চলো টান দিতে শুরু করি গঞ্জিকাতে, এবং গঞ্জিকা সেবন করে আমরা নেশাচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়ি। এটাই এখানে বলা হয়েছে। পরবর্তী দেখো আছে, আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চাই, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। কি বলেছেন দেখো, যে আমরা তো এতেই খুশি, অর্থাৎ আমরা দিন আনি, দিন খাই, বা কখনো কখনো আমাদের বাজার হয় না, আমরা বাজার করতে পারি না, আমাদের যখন অতিরিক্ত অর্থ হয় তখন আমরা গোলাপ চারা কিনে নিয়ে আসি, কিন্তু সব কিছু শেষে দুঃখকে ভুলিয়ে রাখার জন্য আমরা গঞ্জিকা সেবন করে থাকি। তো এখানে কবি বলেছেন যে আমরা এতেই খুশি, আমরা আর অধিক চাই না। তাই বলেছেন বলো আর অধিক কে চাই, আমরা বেশি কিছু আর চাই না। আমরা এইভাবেই হেসে খেলে কষ্ট করে, আমরা হাড় ভাঙা পরিশ্রম করে আমাদের দিনকে, আমাদের জীবনকে অতিবাহিত করে দিতে চাই। এবং পরবর্তী লাইনে কি বলেছেন দেখো, মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। তাহলে এখানে দেখো কি বলা হয়েছে, দেখো যখন রোজগার একেবারেই থাকে না,
একেবারে রোজগারহীনভাবে যখন দিন কাটে সেই বাবা এবং ছেলের নিম্নবিত্ত পরিবারের যারা প্রতিনিধি হয়ে আমাদের এই কবিতায় এসেছেন, তো তাদের কি হচ্ছে, মাঝে মাঝে দিনও চলে না, তাই তারা কি করেন, বাড়ি ফেরেন অর্ধেক রাত্রে। কেন অর্ধেক রাত্রে ফেরেন? কারণ তারা যদি সন্ধেতে বাড়ি ফেরেন তাতে সন্ধেবেলায় খাবার করতে হবে, কিন্তু বাড়িতে তো খাবারও নেই সেরকম। তাই বলেছেন বাড়ি ফিরি দুপুর রাতে, যে কাজের তাড়নায়, কাজের খোঁজে তারা চারিদিকে এদিক ওদিক ঘুরতে থাকে, ঠিক আছে, যখন তাদের রোজগার হয় না সারা দিনে। এবং তারা যখন খেতে বসে সেই অর্ধেক রাত্রে, তাহলে সেই সকালে ধরো রান্না করে তারা বাড়ি থেকে বেরিয়েছে, যখন অর্ধেক রাতে তারা খেতে বসে তখন তাদের রাগ চড়ে যায়। রাগ অর্থাৎ ক্রোধ, ক্রোধ তাদের বেড়ে যায়, মেজাজ হারিয়ে ফেলে। তার কারণ কি? কারণ সামান্য যে নুন, সেই নুনটুকুও নেই ঠান্ডা ভাতে। মানে চিন্তা করো কতটাই গরিব শ্রেণীর মানুষের কথা এখানে কবি তুলে ধরেছেন, কতটা নিম্নবিত্ত পরিবারের কথা তুলে ধরেছেন, যে সামান্য তাদের ভাত আছে, যে ভাতটা ঠান্ডা হয়ে গেছে সকালের রান্না করাটা, সেই ভাত যখন খাবে তার জন্য সামান্যতম যে চাহিদা নুন, সেই নুনটুকু কিন্তু তাদের নেই। তাহলে নুনটুকু না থাকার কারণে তাদের রাগ চড়ে যাচ্ছে, তাদের রাগ বেড়ে যাচ্ছে। দেখো, রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, বাপ বেটা দুভাই মিলে সারা সারা পাড়া মাথায় করি। কি বলেছেন দেখো, বলেছেন যে রাগ, যে ক্রোধ যখন অত্যাধিক মাত্রা ছাড়িয়ে যায় তখন কি হয়, তখন অসহায় মানুষের অপ্রাপ্তির যে যন্ত্রণা, সে নিজের অবস্থান ভুলে বসে, নিজের অবস্থান ভুলে বসে। তখন সংসারের যে অভাবের সংসার খুব সহজে জায়গা করে নেয় কি, সাংসারিক অশান্তি, তাই না? যখন দেখো, যখন আমাদের ঠান্ডা ভাতে সামান্যতম নুনটি নেই তখন কি হবে, তখন অভাবের এই তাড়নায়, জীবনের যে অপ্রাপ্তির যন্ত্রণায় সে নিজের অবস্থান ভুলে বসি আমরা, এবং সংসারের মধ্যে তখন কি হয়, অশান্তি হয়। তাই কি বলেছেন, যে রাগ মাথায় চড়ে যায়, নুন নেই, আরে আমি তার মাথায় চড়ি। রাগ যখন মাথায় চড়ে যায়, কবি বলছেন আমিও তার রাগের মাথায় চড়ে যাই। মানে ভাবো তো কেমন ভয়ঙ্কর হবে। তো বাপ বেটা দুভাই মিলে তখন কি করেন, সারা পাড়া মাথায় করি। অর্থাৎ তখন বাপ বেটা বলতে আমি তোমাদের বললাম যে বাপ এবং ছেলে, আগেকার দিনে বাপ বেটা বলতে, দেখো এখানে বাপ বেটা বলতে বাবা এবং ছেলের কথা বলা হয়েছে, তো বাবা এবং ছেলেকেই দুভাই বলা হয়েছে। তো বাবা ও ছেলে কি করেন, সমগ্র পাড়া, সারা পাড়া মানে সমগ্র পুরো পাড়াটাকে মাথায় করে দেয়। কিভাবে মাথায় করে, চিৎকার চেঁচামেচিতে, ঠিক আছে। ধরো গঞ্জিকা সেবন করে নিয়েছে, এরপরে নুন নেই ভাত খাওয়ার জন্য, তাহলে তারা চিৎকার চেঁচামেচি শুরু করে কি করে, অর্ধেক রাত্রি যে সারা পাড়াকে মাথায় তুলে রাখে, যেন সাধারণ অন্যান্য যে সমস্ত মানুষেরা তাদের একেবারে অসহ্য হয়ে ওঠে তাদের কাছে, ঠিক আছে। যাই হোক, তো দেখো এই সঙ্গে বলেছেন যে আমরা যে কষ্ট পাচ্ছি, আমাদের যে দুঃখ যন্ত্রণার মধ্য দিয়ে আধ পেটা খেয়ে যে দিন কাটছে, এটা নিয়ে কারো কিছু যায় আসে না। কারণ আমরা খাচ্ছি না খাচ্ছি সেটা যেমন কেউ বোঝে না, এবং আমরা যখন অর্ধেক রাত্রিতে চিৎকার করছি তখন তাতেও কারো কিছু যায় আসে না। তাই কবি বলেছেন করি তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক। কি দারুণ কথা দেখো বলা হয়েছে এখানে, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। কি বলেছেন দেখো, যে আমরা যে এরকম রাত্রিরে গঞ্জিকা সেবন করে বাবা এবং ছেলে মিলে গোটা পাড়াটাকে মাথায় করে নিচ্ছি, চিৎকার চেঁচামেচি গালিগালাজ করে, তো এই সমস্ত করে কার কি ক্ষতি হচ্ছে? তো আমরা হলাম সামান্য মানুষ, আমরা একেবারে সমাজের নিম্নবিত্ত শ্রেণীর মানুষ, তাতে আমরা চিৎকার করি চেঁচামেচি করি, কারো কিছু যায় আসে না। এবং কবি এর এই লাইনটির মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করেছেন যে সাধারণ মানুষের দিন যে কত কষ্টে জীবন, যে তাদের জীবন অতিবাহিত হয়, এই নিয়ে সমাজ ও রাষ্ট্র এতটাই উদাসীন, এতটাই নির্বিকারভাবে দিন কাটায়, যে তাই বলেছেন যে আমাদের শুকনো ভাতে যে লবণের ব্যবস্থা হোক। তাহলে সাধারণ মানুষের দাবি একটাই,
সমাজের কাছে যে আমাদের যে শুকনো ভাত, সেই শুকনো ভাতে আমরা সামান্যটুকু লবণটা চাইছি। তাই বলেছেন যে লবণের একটু বন্দোবস্ত করে দিলে আমরা অত্যন্ত খুশি হই। তাহলে দেখো কবিতাটি কি দারুণ কবিতা, ঠিক আছে? তো তোমাদের কবিতাটি কেমন লেগেছে অবশ্যই জানিও। তোমাদের প্রত্যেকেরই একটি কমেন্ট চাই, তাহলে তোমাদের ক্লাস 11-এর যতগুলো সেকেন্ড সেমিস্টারের কবিতা আছে সমস্ত কবিতা তোমাদের সঙ্গে আমি আলোচনা করে দেব। তোমাদের প্রত্যেকটি প্রবন্ধ যেগুলো আছে সেই প্রবন্ধগুলো আলোচনা করে দেব, তোমাদের কোনো চিন্তা নেই। ওকে, তো প্রত্যেকে ভালো থেকো, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও, প্রত্যেকেই 10টি শেয়ার করে দিও। তোমাদের কার কোন স্কুল সেই স্কুলের নাম জানিও, ঠিক আছে? প্রত্যেকেই ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।